প্রিয় লিসেনার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি গল্পটি। ঘড়িতে তখন রাত প্রায় 1টার মতো, 1টা বাজে। আমি আর আমার বন্ধু রাসেল ঝোপের আড়ালে চুপ করে বসে আছি। ঝোপের আড়ালে লুকিয়ে থাকার কারণ হলো আমরা আজকে পরী দেখব। আমাদের গ্রামে অনেকেই বলে আমাদের গ্রামের পুরনো সেই মিয়া বাড়িতে নাকি পরী থাকে। রাত গভীর হলে নাকি পরী শাড়ি পরে ঘুরে বেড়ায় এই মিয়াবাড়ির আশেপাশে। আমরা মিয়াবাড়ির পাশে ঝোপের আড়ালে লুকিয়ে আছি। তখন আমি ফিসফিস করে রাসেলকে বললাম, হ্যাঁ রে রাসেল, রাত তো অনেক হলো, কই আমরা তো মিয়াবাড়িতে কাউকে দেখতে পেলাম না। এখানে মনে হয় কেউ নেই, চল বাড়িতে চলে যাই। তো আমার কথায় রাসেল নিজের ঠোঁটের মাঝখানে আঙ্গুল ইশারা করে চুপ করতে বললেন। তো কথাটা বলে মিয়াবাড়ির দিকে আঙ্গুল তুলে বলে, ওই শোন, নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে, তাই না? তো রাসেলের কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে দুজনে মিয়াবাড়ির ভিতরের দিকে তাকিয়ে রইলাম। এদিকে তখন দুজনে দেখলাম শাড়ি পরা একটা সুন্দর মেয়ের চুল অনেক বড়, মনে হচ্ছিল পিছন দিক থেকে মাটিতে লেগে যাচ্ছে তার চুল। তো মেয়েটা হেঁটে হেঁটে মিয়াবাড়ির পূর্ব দিকে একটা তাল গাছ আছে, সেদিকে যাচ্ছে। এটা দেখে আমি ও আমার বন্ধু একজন অপরের দিকে তাকিয়ে বললাম, এটাই কি তাহলে পরী? পরীটা অনেক সুন্দর, তাই না? আমার কথা রাসেল বলল, এই সাইফুল, চল ওর পিছু নেই, দেখি পরীটা তাল গাছের কাছে গিয়ে কি করে। তো রাসেলের কথায় ওকে বললাম, এই না, পরীকে দেখার ইচ্ছে ছিল, দেখছি, এতেই অনেক। পরীর পিছু নিয়ে ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। আরে কিসের ঝামেলা? তখন রাসেল বলে উঠল, কিছুই হবে না, আয় আমার সাথে আয়। কথাটা বলে রাসেল ঝোপের আড়াল থেকে বেরোতে চাইলে ওর হাত টেনে ধরে বললাম, এই কি করিস? যাস না, বিপদে পড়তে পারিস, চল বাড়িতে চল। আমার এরকম কথায় রাসেল বললেন, আরে কিছু হবে না, তোর ভয় করলে তুই এখানে থাক, আমি দেখে আসি তাল গাছের ওদিকে গিয়ে কি করে। কথাটা বলে রাসেল আমার কোনো কথা না শুনে পরীর পিছু পিছু পূর্ব দিকে তাল গাছের ওদিকে চলে গেলেন। এদিকে আমি সেই ঝোপের আড়ালেই বসে আছি। কেমন অজানা ভয় কাজ করছে আমার মাঝে। আমি ওখানে বসে ওদিকে রাসেল পরীর পিছন গেছে, আসার কোনো নামই নেই। আমি বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবতে থাকি, রাসেল কোনো সমস্যা হলো না তো রাসেলের? এইভাবে এবার আস্তে আস্তে করে উঠি আর রাসেলকে ডাকতে থাকি, রাসেল তুই কই? কিন্তু আমার কথার কোনো উত্তর পাই না। আমার কথার উত্তর না পাওয়ায় আমি সাহস করে ঝোপের আড়াল থেকে বেরিয়ে বলে উঠি, রাসেল, রাসেল কই গেলি? কিন্তু এবারও কোনো উত্তর পেলাম না। তো রাসেল হঠাৎ কই গেল? আমার মানে আমি চিন্তায় পড়ে গেলাম। এবার অনেক ভয় করতে লাগলো। জায়গাটা কেমন নিরিবিলি, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। তো রাসেল আমার ডাক না শোনায় আমি পূর্ব দিকে থাকা যে তাল গাছটি ছিল, সেই তাল গাছের দিকে এগিয়ে যাব, এমন সময় পেছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলো। রাখায় আমি ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে ঘুরতেই দেখি তো রাসেল দাঁড়িয়ে আছে। তো রাসেলকে দেখে লম্বা নিঃশ্বাস ফেলে বললাম, কই ছিলি এতক্ষণ? সেই কখন থেকে ডাকছি, চল বাড়ি চল, এখানে থাকা আর ঠিক হবে না। কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এদিকে রাসেল ও আমার পাশে একসাথেই হাঁটতে লাগলাম দুজনে। আমি হাঁটতে হাঁটতে রাসেলকে বললাম, কী রে, পরীর পিছন গিয়ে কি দেখলি? পরী কোথায় গেল? কিন্তু আমার কথায় কোনো উত্তর দিলেন না রাসেল। তখন আমি বলে উঠলাম, কী রে, তখন থেকে কেমন চুপ হয়ে আসিস, কিছু বলছিস না? যে পরীকে দেখে বোবা হয়ে গেলি নাকি? আমার কথা রাসেল থেমে গিয়ে বলল, আমি তোর বন্ধু রাসেল নই, আমি তোর বন্ধু রাসেল না। কথাটা একটা মোটা ভয়ানক গলা ছিল। এরকম কথা শুনে রাসেলের দিকে তাকাতেই বুকের মাঝে ধরপড় করে উঠল, কারণ আমার পাশে রাসেল নেই। এতক্ষণ যাকে রাসেল মনে করছি, সে আসলে রাসেল না, সে একজন ভয়ানক মহিলা মানুষ। মহিলাটার মুখ পুড়ে গেছে, চোখের কোনো মনি নেই, পুরো চোখটা সাদা,
এবং চুলগুলো এলোমেলো, অনেক বড়, দাঁতগুলো কালো রক্ত মাখা। এরকম ভয়ঙ্কর ওই মেয়েটি বা মহিলাকে দেখে আমি চিৎকার দিয়ে বাড়ির দিকে একটা দৌড় দেই। ওদিকে পিছন থেকে শুনতে পাই ভয়ঙ্কর ওই মহিলার হাসির আওয়াজ। আমি এতটাই ভয় পেয়েছি যে জীবন বাঁচাতে পিছনে আর না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে যাই। আর উঠান আছে আমাদের বাড়ির সামনে, একটা বড় উঠান। উঠানের ওখানে গিয়ে আমি চিৎকার দিয়ে ধপাস করে পড়ে যাই। আমার চিৎকারে মা, বাবা আর বড় ভাই সবাই বের হন। ওরা বের হয়ে তো আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, "কী হয়েছে?" তারা জিজ্ঞেস করলেন। ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বলি। তখন আমার বাবা বললেন, "তো তোমরা তো দুজন গেছিলা, তো তোমার বন্ধু রাসেল কোথায়? রাসেলের তো কোনো খোঁজ পাওয়া পাওয়া যাচ্ছে না, তো তুমি একা আসলে ও কোথায়?" তখন আমি ঘটনা খুলে বললাম। খুলে বলার পরে আমার বাবা এবং ভাই, তো বাবা আমাকে বলল, "তো সাইফুলকে তোমরা ঘরে নিয়ে যাও। তা আমি আর বড় ছেলে, আমার ছেলে, আমরা যাচ্ছি, দেখি কী ঘটনা ঘটেছে।" তো আমার বাবা এবং আমার ভাই দুজনে মিলে চলে গেল রাসেলদের বাড়িতে। তো রাসেলদের বাড়িতে গিয়ে তাদের ফ্যামিলিকে সব ঘটনা খুলে বলল। খুলে বলার পরে তারা এবং তারাও এবং আশেপাশের যারা আছে মুরব্বি বা ছেলে মেয়ে নিয়ে তারা কয়েকজন মিলে তো ওই ঘটনাস্থলে যায়, মিয়া বাড়িতে। তো মিয়া বাড়িতে যাওয়ার পরে তারা অনেক খোঁজাখুঁজি করতেছে চারপাশে। তো কোথাও রাসেলের খবর নেই, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তখন পাওয়া না যাওয়ায় তারা চিন্তা করলো পাশে একটা তাল গাছ ছিল, সেই তাল গাছের কাছে গিয়ে তো তাকে সেখানে খুঁজতেছে। তো খোঁজার পরে তো হঠাৎ করে দেখে যে তাল গাছের উপরে যে ড্যাগা বলে বা কাণ্ডও বলতে পারেন, তো সেই তাল গাছের ড্যাগার মাঝে সে ঝুলে আছে। তো একজন খুব সাহসী লোক ছিল, সে সেই তাল গাছে ওঠার পরে তাকে নামালো, অনেক কষ্ট করে নামালো। তো নামানোর পরে দেখতে পায় সে মৃত, সে আর বেঁচে নেই। তো ঘটনা এরকম হলো। তখন তাকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে তো জানাজা হলো। পরের দিন জানাজা হলো। আর এদিকে আমার ওই রাসেলের কথা শুনে তো আমি খুব ভয় পেয়ে গেলাম। তো আমার তাৎক্ষণিক আমার জ্বর উঠে গেল শরীরে, শরীরে কাঁপুনি ধরলো। তো ধরার পর ডাক্তারকে দেখালাম। তো মোটামুটি জ্বর কমছে, কমের দিকে চলে গেল। তো জ্বর কমার পরে তারপর তার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি মিলে একজন হুজুরকে ডাকলো। তো হুজুর আসার পরে হুজুর সব কিছু খেয়াল করে দেখলো। দেখার পর তো দেখতে পেল ওখানে ভুলটা ছিল রাসেলের, আমার বন্ধুর। কারণ কি, ও যখন ওই পরীকে দেখতে গেল, তো ওই তাল গাছের কাছে মানে সে কথা বলতে লাগলো, সেই হুজুর বলতেছে। তো কথা বলতে লাগলো পরীর সাথে। তো পরী ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গেল, সে আর ওর কথার জবাব দেয় নাই। কিন্তু রাসেল কী করলো, ও রাগে জিদে ওই তাল গাছে প্রসাব করে দিল। তো তাল গাছটা অপবিত্র হয়ে গেল। সেটা ওই পরীর আর ভালো লাগলো না। তো কী করছে, ওই পরী তাকে মেরে ফেলছে। তো যখন ওই হুজুরকে আমার কথা জিজ্ঞেস করা হয় যে, "তো সাইফুলের কি বিপদ কেটেছে না ওর বিপদ আছে?" তো হুজুর বলল, "না, ওর কোনো বিপদ নাই, কারণ ও তো কোনো ক্ষতি করেনি।" কারণ রাসেলকে মেরে ফেলা হয়েছে কারণ রাসেল যে ওই তালগাছে প্রসাব করে দিয়েছে, তো ওটা অপবিত্র হওয়ার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। তো এরকম চলতে থাকে। তো আমি মোটামুটি ভালো সুস্থ হয়ে যাই। তো রাসেল মারা গেল। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। আবার নিয়ে আসবো পরবর্তী একটা চমৎকার গল্প। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। প্লিজ চ্যানেল, এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো এটা একটি পরীর গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তো গল্পটি শুরু করছি। আপনি কে? আমি কিছুদিন ধরে স্বপ্নে আপনাকে দেখি। কেন? এটা কোন জায়গা? আমার কথার জবাবে স্বপ্নের মধ্যে আমার সামনে থাকা সুন্দরী মেয়েটা বলল, "আমি একটা পরী। আমার নাম আয়েশা। আমি আপনার কাছে কেন আসি সেটা সময় হলে বলবো।" কথাটা বলে সেই আয়েশা পরী বাতাসে মিলে গেলেন।
এদিকে তখনই আমার আম্মু আমাকে ডাকলেন, আমার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে যাওয়ায় মা ডাক দিয়ে বলল, এই সাইফুল, আর কত ঘুমাবি, কয়টা বাজে, সেদিকে খেয়াল আছে? আজ কি কলেজে যাবি না? মায়ের কথা আমি বলে উঠলাম, হ্যাঁ মা, যাব। আমি হাসি মুখে বললাম, হ্যাঁ যাব মা। তো আমি হাত মুখ দিয়ে আসি, তুমি খাবার দাও। কথাটা বলে আমি হাত মুখ ধুতে চলে গেলাম। তো তারপরে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রেডি হয়ে হাঁটতে লাগলাম কলেজের দিকে। এদিকে তখন পিছন থেকে আমার বন্ধু সুমন ও আরও একজন বন্ধু ছিল, আমার নামটা মনে নেই। তো তারা বলে উঠলো, এই সাইফুল, দাঁড়া, আস্তে হাঁট, যেভাবে হাঁটছিস তো খুব তাড়া মনে হচ্ছে তোর। ওদের কথা আমি থেমে ওদের বললাম, আরে তেমনটা না রে, আমি ভাবছি তোরা চলে গেছিস মনে হয়, তাই তাড়াতাড়ি হাঁটছি। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো আমার কথায় সুমন মুচকে এসে বলল, কেন, রাত কি তোর ভালোবাসার সুজাতার সাথে কথা বলছিস নাকি? তো সুমনের কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, সুজাতা কি আমার ভালোবাসে নাকি? আমি তো ওকে বলে দিয়েছি ওকে ভালোবাসি না। আমার কথায় আমার অন্য বন্ধু বললেন, বলছিস, কিন্তু সেটা অনেক পরে। তুই সুজাতার সাথে এমনভাবে কথা বলিস, কলেজ যাওয়া আশা করছিস, ভাবছিল তুই নিশ্চয়ই ওকে ভালোবাসিস, কিন্তু তা তুই সুজাতাকে পছন্দ করিস না, ভালোবাসিসও না। তোর এরকম কথায় মেয়েটা কত কষ্ট পেল তুই জানো? সুজাতা দেখি আবার কিছুদিন ধরে কলেজেও আসছে না। ওদের কথায় আমি বললাম, আমি তো আর ভালোবাসা করে ছলনা করিনি, তাহলে কষ্ট কেন পাবে? আমি ওকে পছন্দ করি না, আমি পছন্দ করি সায়রাকে। এই কথাটা সুজাতাকে বলে দিছি, বুঝলি? এসব বাদ দে, এখন হাঁট, দেরি হয়ে যাচ্ছে। এই বলে তিন বন্ধু হাঁটতে লাগলাম। এমন সময় আমার অন্য বন্ধু বলল, আরে জানিস কাল কি হয়েছে? আমার চাচাতো বোনকে জিনে ধরছে। আজ সন্ধ্যায় কবিরাজ আসবে জিন ছাড়াতে, দেখতে চাইলে আসিস। তো ওর কথায় আমি ও সুমন এক কথায় রাজি হয়ে গেলাম, কেননা এর আগে জিন ছাড়ানো কখনো দেখিনি। আমি ও সুমন রাজি হয়ে সবাই কলেজে গেলাম। কলেজে গিয়ে কয়েকটা ক্লাস করে আবার চলে আসলাম বাড়িতে। বাড়িতে গোসল করে খাবার দাবার শেষ করে শুয়ে রইলাম। তো নিজের ঘরে শুয়ে রইলাম। আমি শুয়ে শুয়ে ভাবছি গত রাতে স্বপ্ন দেখা সেই পরীর কথা। তো পরী হঠাৎ আমার কাছে কেন আসছে, তাও আবার স্বপ্নের মধ্যে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। তো সন্ধ্যাবেলা আমার সেই বন্ধু চাচাতো বোনের জিন ছাড়াবে, তাই আমি ও সুজন আমি ও সুমন সন্ধ্যা হওয়ার আগেই চলে গেলাম তাদের বাড়িতে। তো তাদের বাড়িতে যাওয়ায় ও বলল, তোরা আসছিস, আয় বস, কবিরাজ আসলো মাত্র, উনি কিছু কাজ করছে, সন্ধ্যা হলে জিনটাকে হাজির করবে। তো ওর কথায় আমরা আর কথা বাড়ালাম না, তখন গল্পে গল্পে সময় কাটিয়ে দিলাম। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ায় তো ওর চাচার বাড়িতে লোকজন বাড়তে শুরু করলো, কারণ আশেপাশে সবাই জেনে গেছিল যে আজ কবিরাজ আসবে জিন হাজির করতে। যাই হোক, সন্ধ্যা হওয়ায় কবিরাজ ওনার কাজ শুরু করলেন। উঠানের মধ্যে মাটিতে একটা গোল বৃত্ত এঁকে সেখানে ওর চাচাতো বোনকে বসালেন, যে মেয়েটাকে জিনে ধরেছে। সেই মেয়েটাকে সামনে বসিয়ে কবিরাজ একটা ফুল হাতে নিয়ে বললেন, বসে থাকতে। তো কবিরাজের কথায় ওর চাচাতো বোন চুপ করে বসে রইল। এদিকে তখন কবিরাজ জিনটাকে হাজির করানোর চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর হঠাৎ সেখানে এক জিন হাজির হলেন। একটা নয়, দুইটা নয়, তিনটে জিন। তো জিনটা ওর চাচাতো বোনের শরীরে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু এরা তাদের ভয়ঙ্কর রূপ নিয়ে সবার সামনে এসে দাঁড়াবে কেউ ভাবতে পারেনি। তো জিন তিনটা ভয়ঙ্কর রূপ নিয়ে এসে সবার সামনে দাঁড়ানোর ফলে সবাই ভয়ে যেদিকে পারছে দৌড়ে পালাচ্ছে। সবার মতো আমিও ভয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। তো জিন তিনটা রূপ এতটা ভয়ঙ্কর ছিল যে প্রাণ বাঁচাতে কে কোন দিকে দৌড়াচ্ছে তার কোনো ঠিক নেই। এদিকে আমি দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে থেমে যাই, কারণ আমার সামনে তখন কেউ একজন উল্টো দিকে ঘুরেছিলেন।
তো আমি সেখানে থেমে গেলে আমার সামনে থাকা ওই আমার দিকে ঘুরে তাকায়। আর তখনই আমি দেখি ইনি তো সেই যাকে আমি স্বপ্নে দেখি। ইনি তো ওই পরীটা। তো আমি ওই পরীকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন পরী আমাকে বললেন, "কি হলো? এভাবে ভয়ে দৌড়াচ্ছ কেন?" তো পরের কথা আমি সব খুলে বলায় উনি বললেন, "ভয় পাবেন না। আমি তো পড়ি। আমি থাকতে কেউ আসবে না আপনার কাছে।" তখন আমি পরীর দিকে তাকিয়ে বললাম, "আচ্ছা, আমি তো আপনাকে স্বপ্নে দেখি। তো স্বপ্নে কেন আসেন? আজ আবার সামনাসামনি আসছেন। কেন আসেন সেটা তো বলেন।" আমার কথায় পরী মাথা নিচু করে বললেন, "আপনাকে আমার ভালো লাগে। আমি কিছুদিন আগে আপনাকে দেখি আর পছন্দ করি। জিন পরীরা তো হঠাৎ মানুষের প্রেমে পড়ে। আপনাকে দেখে পছন্দ হওয়ায় আপনার স্বপ্নে আসি। আপনার সামনে শুরুতে আসিনি ভয় পেতে পারেন বলে। আজ আসলাম কারণ আপনি জিন দেখে ভয়ে দৌড়াচ্ছেন তাই।" তো পরীর কথায় আমি বেশ অবাক হয়ে গেলাম। উম উনি পরী, আমি মানুষ। আমাকে কিভাবে পছন্দ করেন উনি? পরী আমাকে পছন্দ করে এটা শুনে তখন কিছু না বলে বাড়িতে চলে আসি। তো বাড়িতে আসার পর ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আবার মানে আমার অনেক জ্বর আসে। শরীর দুর্বল লাগে। তো আমার জ্বর আসায় আমি আ ভাবি গতকাল রাতে আ ওর আমার বন্ধুর চাচার বাড়িতে গিয়ে জিন দেখার ফলে হয়তো আমার জ্বর চলে আসছে। এভাবে বিষয়টা গুরুত্ব না দিয়ে নরমাল জ্বরের ওষুধ খাই, কিন্তু আমার জ্বর কমে না। এভাবে ২ দিন পর জ্বর কমলেও শরীর দুর্বল হতে থাকে আর মাথায় যন্ত্রণা করতে থাকে। আমি যে অসুস্থ থাকি ওদিকে তখনই আ পরি আমার কাছে চলে আসে। এভাবে আমার অসুস্থতার মধ্যেও পরি রোজ আমার কাছে আসে, আমার কথা বলি, দেখা করি আমরা দুজন মিলে। তো পরি যে আমার কাছে আসে এতে আমার অনেক ভালো লাগে। আমিও মনে, মনে মরিয়ম তো পরীকে ভালোবেসে ফেলি। আমি পরীকে ভালোবাসি এই কথা ওকে বলবো ভাবছি এখন। এমন সময় আ আরও আমার অবস্থা খারাপ হয়। আমার মাথায় অনেক যন্ত্রণা শুরু হয়। এভাবে আরও কয়েকদিন যাওয়ার পর আমি পাগলের মতো হয়ে যাই। এমন সময় আমি পরীর বিষয়ে একটা কথা শুনে সেদিন রাতে পরীর সাথে বাইরে দেখা করি। তো পরীর সাথে বাইরে দেখা করার পর পরে আমাকে বললেন, "কি হলো আজ রাতে হঠাৎ বাইরে দেখা করতে বললা, কিছু বলবা কি?" তো পরের কথায় ২ চোখে পানি চলে আসছিল। আমি কান্না করতে, করতে বললাম, "আমার সাথে কেন এমনটা করলা? মিথ্যা ভালোবাসার অভিনয় আমার সাথে করতে পারলা?" আমার এরকম কথায় পরে বললেন, "কি বলো? আমি কি করেছি? আমি তো কিছু করিনি।" তখন আমি বললাম, "চুপ করো, অনেক অভিনয় করেছো তুমি। তুমি একটা খারাপ পরী। আমার কাছে আসছো আমাকে পাগল করে দিতে। তোমাকে কালো জাদুর মাধ্যমে আমার কাছে পাঠানো হয়েছে। এটা আমি জেনে গেছি। কিছুদিন ধরে আমার শরীর অসুস্থ। ২ দিন আগে আমার মা আমার নানা বাড়িতে গিয়েছিল। সেখানে যাওয়ার পর আমার বড় মামা কবিরাজ আমার মামাকে আমার বিষয়ে বলায় আমার মামা তার বন্ধু জিনদের মাধ্যমে খোঁজ নিয়ে তোমার বিষয়ে জানতে পারছে। তো তোমাকে কে কালো জাদুর মাধ্যমে পাঠিয়েছে এটাও আমার মামা যেন মাকে বলেছে। তোমাকে পাঠিয়েছে আমার আ বান্ধবী, বান্ধবীর বাবা। কিন্তু আমি আমার ওই বান্ধবীকে কখনো ভালোবাসিনি। অন্য একটা মেয়েকে আমি পছন্দ করি। এটা জানার পর যে আমার সেই বান্ধবী ছিল, আ তার নাম ছিল সুজাতা। আ তো সে মন খারাপ করে সে বাড়িতে চলে যায়। এরপর কয়েকদিন কলেজে আসেনি সে মেয়েটা। ওই কথা ওর বাবা জানার পর আমার উপর কালো জাদু করে তোমাকে পাঠিয়েছে। এসব সত্যি কিনা তাই বলো। তো আমার মামা সব জেনে তোমাকে বন্দি করতে চেয়েছিল। পরে আমি মামাকে মানা করেছি। আমি মামাকে বলেছি, "আমি সরাসরি তোমার বিষয়ে কথা বলবো। তোমার কাছ থেকে শুনবো। এখন বলো।" আমার কথায় পরে কিছু লুকাতে না পেরে বললেন, "হ্যাঁ, এটা সত্যি। আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। আমি তোমার সাথে যেন ভালোবাসার অভিনয় করি। তোমার সাথে মিশে তোমার ক্ষতি করি। তো আমি ওই মেয়েটার বাবার কথায় তাই করছি। তোমাকে
ধীরে ধীরে পাগল করে দিচ্ছি, আর কিছুদিন গেলে তুমি হয়তো পুরোপুরি পাগল হয়ে যেতা। তো পরের কথায় ওর দিকে তাকিয়ে বললাম, আমি কি বোকা? দেখো, তোমার মিথ্যে ভালোবাসা বুঝতেই পারিনি। আমাকে ধীরে ধীরে পাগল বানানোর থেকে একবারে মেরে ফেলো। আমার কথায় পরি বললেন, জানি তোমার চোখে আমি অপরাধী, কিন্তু আমি বাধ্য হয়ে তোমার কাছে আসছি। ওই মেয়েটার বাবা আমাকে বন্দি করে, আমাকে দিয়ে জোর করে এসব করাচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে কাল ওর বাবার সাথে গিয়ে কথা বলো। তো পরের কথায় আমার মাথায় হাত চেপে ধরে বললাম, ঠিক আছে, তাই হবে। এখন আমার মাথা অনেক যন্ত্রণা করছে, আমি ঘরে গেলাম। কথাটা বলে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে হাত মুখ ধুয়ে একটু খাবার খেয়ে চলে গেলাম ওই মেয়েদের বাড়ি। তো সেখানে যাওয়ার পর তো ওই মেয়েটাকে ডেকে ওর বাবার পাশে বসিয়ে, হ্যাঁ, ওর বাবাকে বললাম, চাচা, আমি সাইফুল। আপনি ভালো করে আমার বিষয়ে জানেন, তাই আপনাকে আর পরিচয় দিলাম না। আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করি, দয়া করে উত্তরটা দিন। আপনি কি সিগারেট খান? তখন তার বাবা বললেন, না, খাই না। তখন আমি বললাম, আমি যদি আপনাকে জোর করি আর সিগারেট খেতে দেন, আপনি কি খাবেন? আমার কথায় উনি মাথা নাড়িয়ে বললেন, না, তবুও খাবো না। তখন আমি আবারও বললাম, আমি তো খুব জোরাজুরি করি খাওয়ার জন্য, তখন কি করেন? মানে আমি যদি আপনাকে জোরাজুরি করি খাওয়ার জন্য, তখন আপনি কি করবেন? তো আমার কথায় তার বাবা রেগে গিয়ে বললেন, দূর, যেটা আমার পছন্দ না সেটা খাবো কেন? সেটা থেকে তো দূরে থাকবো, তাই না? তো ওর বাবার কথায় আমি মুচকি হেসে বললাম, এবার বুঝলেন চাচা, জোর করে কোনো কিছুকে পছন্দ করানো যায় না। আপনার মেয়ে ও আমার মধ্যে ঠিক এরকমই ঘটছে। আমি আপনার মেয়েকে পছন্দ করি না, কিন্তু ও আমাকে পছন্দ করে, জোর করেছে। তো ভালোবাসা কখনো জোর করে হয় না, ভালোবাসা আসে মন থেকে। আমি সবসময় ভালো একজন বন্ধু ছিলাম আপনার মেয়ের, কখনো ভালোবাসার চোখে দেখিনি। এখন আপনি বলেন, ওকে কীভাবে ভালোবাসবো? আপনি একজন কবিরাজ, আপনাকে অনেক সম্মান করতাম, আর সেই কিনা আপনি আপনার মেয়ের আবেগ দেখে আমার উপর কালো জাদু করে দিলেন আমাকে পাগল করতে। তো তৎক্ষণিক সে তার ভুল স্বীকার করলো এবং কালো জাদু উঠিয়ে নিল। এবং সে প্রমিস করেছে আর কখনো কাউকে এরকম করবে না। তো লিসেনার, আজকে মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।